নমস্কার সকলকে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আগামীতে যে গ্রুপ সিডি পরীক্ষা হতে যাচ্ছে স্কুল সার্ভিস কমিশনের, সেই বিষয়ের পরীক্ষার যে প্রশ্নপত্র সেগুলো আলোচনা করব আমরা। তো এখানে কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে 30টা মতো পরিবেশ বিদ্যা থেকে। আজকে পরিবেশ বিদ্যা থেকে প্রথম প্রশ্ন হচ্ছে আলোচনায়, ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ দাও। ক্ষয়িষ্ণু সম্পদ অর্থাৎ যে সম্পদ কোনো এক সময় অদূর ভবিষ্যতে আমাদের ফুরিয়ে যাবে, অর্থাৎ শেষ হয়ে যাবে। তো এমন সম্পদকে বলা হয় ক্ষয়িষ্ণু সম্পদ। তো ক্ষয়িষ্ণু সম্পদের উদাহরণ এখানে চেয়েছে। তো ক্ষয়িষ্ণু সম্পদ অনেকগুলোই, যেমন কয়লা রয়েছে, এগুলো সব সঞ্চিত বা গচ্ছিত সম্পদ বলা হয়। অপুনর্ভব সম্পদ কিন্তু এদের বলা হয়, অর্থাৎ এগুলো আর কখনোই পূরণ হবে না, শেষ হয়ে গেলে একবার। খনিজ তেল রয়েছে, আকরিক লোহা, সোনা, মানে যত কিছু আমরা পেয়ে থাকি প্রাকৃতিক থেকে, প্রকৃতি না অর্থাৎ মাটির নিচে উত্তোলন করে খনি থেকে যেগুলো পেয়ে থাকি, সবগুলোই হচ্ছে আমাদের ক্ষয়িষ্ণু বা অপুনর্ভব সম্পদ, বা এগুলোকে গচ্ছিত সম্পদও বলা হয়, কারণ এগুলো গচ্ছিতভাবে রয়েছে। 2 নম্বর প্রশ্ন রয়েছে, পুনর্ভব বা পুনর্নবীকরণযোগ্য সম্পদের উদাহরণ দাও। পুনর্নবীকরণযোগ্য সম্পদ হচ্ছে যে সম্পদকে আমরা একবার ব্যবহার করে নিই, তারপরে আবার আমরা সেই সম্পদকে ফিরে পেতে পারি, সেগুলো সম্পদকে বলা হয় পুনর্নবীকরণযোগ্য সম্পদ, অর্থাৎ রিনিউয়েবল এনার্জি, যেটাকে বলা হয় রিনিউয়েবল এনার্জি বা পুনর্ভব সম্পদ। তো এরকম সম্পদ হচ্ছে আমাদের সৌরশক্তি, বায়ু শক্তি বা বাতাস, এগুলোকে বলা হয় বায়ু শক্তি। যেমন বায়ুকল থেকে বায়ু তৈরি করা হয়, সৌরশক্তি সোলার লাগিয়ে তৈরি করা হয়। এছাড়া হচ্ছে আমাদের জোয়ার ভাটা শক্তি যে থাকছে, এটাকেও বলা হয় জোয়ার ভাটা শক্তি। আঞ্চলিক সম্পদের উদাহরণ দাও। আঞ্চলিক সম্পদ হচ্ছে এখানে, আঞ্চলিক সম্পদ বলতে কয়লা, আকরিক লোহা, খনিজ তেল। পরবর্তী 4 নম্বর প্রশ্ন রয়েছে, যে সম্পদ সর্বত্র পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়, সর্বত্র ব্যাপ্ত সম্পদের উদাহরণ দাও। তো সব জায়গায় পাওয়া যায় এমন সম্পদ কি রয়েছে? সূর্য রশ্মি রয়েছে, সূর্যালোক রয়েছে, জল রয়েছে, বাতাস রয়েছে, সৌরশক্তি রয়েছে। এই সম্পদগুলো আমাদের সমস্ত জায়গায় কিন্তু পাওয়া যায়। নেক্সট হচ্ছে, কয়লা ও খনিজ তেল ব্যবহারের মূল সমস্যা কোথায়? কয়লা বা খনিজ তেল ব্যবহারের মূল সমস্যা হচ্ছে এরা অফুরন্ত নয়। অফুরন্ত অর্থাৎ এরা একদিন কিন্তু ফুরিয়ে যাবে, এরা যে ফুরাবে না কোনো দিন সেটা কিন্তু নয়। এরা হচ্ছে অফুরন্ত সম্পদ, এরা অদূর ভবিষ্যতে কিন্তু এরা এক সময় ফুরিয়ে যাবে। তো এটাই হচ্ছে এদের প্রধান সমস্যা। তাই জন্য বর্তমান সময়ে আমরা এই যে খনিজ সম্পদ রয়েছে, এইগুলোকে আমরা ব্যবহার কমিয়ে দিয়ে বর্তমানে আমরা এখন হাইড্রোজেন ব্যবহার, বা আমাদের যেগুলো পুনর্নবীকরণযোগ্য শক্তি রয়েছে, যেমন সৌরশক্তি, কয়লা শক্তি, জোয়ার ভাটা শক্তি, এইগুলোর দিকে আমরা ধীরে ধীরে ট্রান্সফার হচ্ছি। অলরেডি আমরা জানি যে জলবিদ্যুৎ থেকে আমাদের বিদ্যুৎ তৈরি উৎপাদন হচ্ছে, জলের ওখানে জলের মধ্যে টারবাইন ঘুরিয়ে সেটাকে বিদ্যুৎ তৈরি করা হয়। তো এইগুলোতে আমরা ধীরে ধীরে শিফট হচ্ছি, যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জিনিসগুলো যেন, কয়লা, খনিজ তেল, এগুলো যেন বাঁচিয়ে রাখা যায়। পরবর্তী প্রশ্ন, যে অচিরাচরিত শক্তির উদাহরণ দাও। অচিরাচরিত শক্তি কোনগুলোকে বলা হয়? অচিরাচরিত শক্তি যেগুলো আমাদের মধ্যে কিন্তু বেশি ব্যবহারযোগ্য নয়, আমরা কিন্তু এই শক্তিকে ব্যবহার করি না। কিন্তু ব্যবহার করি না বলতে আমরা এই শক্তিকে কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমরা বেশি ব্যবহার বা আমাদের মধ্যে প্রচলিত নেই। এগুলোকে আমরা ব্যবসায়িক কারণে সরকারির জন্য ব্যবহার করা হয়। সরকার বর্তমানে নিজের উদ্যোগে কিন্তু এগুলো ব্যবহার করা শুরু করেছে। তো এরকম শক্তিকে বলা হয় অচিরাচরিত শক্তি। যেমন সৌরশক্তি, বাত শক্তি, এগুলো কি আমরা নিজেদের বাড়িতে এনে ব্যবহার করি? অবশ্যই করি না। বাত শক্তি কি আমরা বাড়িতে ব্যবহার করি? জোয়ার ভাটা শক্তি করি না। সরকার এগুলোকে ব্যবসায়িক উদ্যোগে কাজে লাগিয়ে এগুলো থেকে বিদ্যুৎ তৈরি করে। তো এগুলো হচ্ছে অচিরাচরিত শক্তি, যেগুলো আমরা সাধারণ মানুষ ব্যবহার করে থাকি না। এর বিপরীতে কী হবে তাহলে? চিরাচরিত শক্তি, যেগুলো আমরা সহজেই ব্যবহার করি, যেমন কয়লা আমরা প্রত্যেকেই ব্যবহার করি। তো এইগুলো হচ্ছে চিরাচরিত শক্তি। পেট্রোলিয়াম, ডিজেল, এগুলো হচ্ছে আমরা সহজেই ব্যবহার করি সাধারণ মানুষ হিসেবে। তো এগুলো হচ্ছে চিরাচরিত শক্তি। এরপরে বলেছে, জৈব গ্যাস উৎপাদনের কাঁচামাল কোনগুলি? জৈব গ্যাস যে তৈরি করা হয়, তো কী থেকে তৈরি করা হয়? তো গোবর, জীবজন্তুর মলমূত্র, শাকসবজির খোসা, এইগুলো থেকে কিন্তু তৈরি করা হয়। একটা জৈব গ্যাসের যদি উদাহরণ দিতে বলে, জৈব গ্যাসের উদাহরণ হয়ে যাবে CH4, কিন্তু জৈব গ্যাসের উদাহরণ হয়ে যাবে। পারমাণবিক শক্তি উৎপাদনের মূল সমস্যা কোথায়? পারমাণবিক শক্তি উৎপাদনের মূল সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে এখানে কিন্তু খরচের প্রয়োজন হয়। অতি উন্নত কারিগরি দক্ষতা এখানে লাগবে, যেটা কিন্তু আমাদের এখানে অভাব রয়েছে। দুর্ঘটনাজনিত সমস্যা, দুর্ঘটনাজনিত সমস্যা, পারমাণবিকে যদি কিছু সমস্যা তৈরি হয় তাহলে কিন্তু এরা প্রচুর পরিমাণে একটা দুর্ঘটনা ঘটাতে পারে বলে এটার একটা প্রধান মূল সমস্যা কিন্তু রয়েছে। প্রথমে রয়েছে খরচ এবং দুর্ঘটনা।
পরিকল্পনা পরিমাফিক যদি না হয়, তাহলে যদি দুর্ঘটনা কোনো কারণে এটা ব্লাস্ট হয়ে যায় বা লিকেজ হয়ে যায়, পারমাণবিক বা ইউরেনিয়াম যেগুলো থাকে, মূলত ইউরেনিয়ামই ব্যবহার করা হয়, তো এগুলো যদি লিকেজ হয়ে যায় তাহলে পরিবেশের মধ্যে, সমাজের মধ্যে ভয়ঙ্কর একটা মৃত্যুলীলা ডেকে আনতে পারে। তো এগুলো হচ্ছে এখানকার মূল বা প্রধান সমস্যা। 9 নম্বর রয়েছে সোলার এনার্জি প্রধানত কী কাজে লাগে। তো সোলার এনার্জি আমাদের প্রধানত বিদ্যুৎ উৎপাদন করার কাজে কিন্তু আমরা ব্যবহার করি। সোলার, জল গরম করা বা খাবার তৈরি করা, সোলার কুকার, এগুলো নাম শুনেছেন আপনারা। নেক্সট প্রশ্ন বলেছে পেট্রোলের বিকল্প জ্বালানি কোথায় থেকে পাওয়া যায়। পেট্রোলের বিকল্প জ্বালানি পাওয়া যায় হচ্ছে ওয়েল সেল, তারপরে টারসেন্ট, ইথাইল অ্যালকোহল, এইগুলো অর্থাৎ হচ্ছে আমরা আখ থেকে হচ্ছে তৈরি করতে পারি, ধান, এইগুলো থেকে আমরা কিন্তু বর্তমানে হাইড্রোজেন জ্বালানি কিন্তু তৈরি করছি। নেক্সট কোশ্চেন বলেছে ভারতের দক্ষিণতম প্রান্তে অবস্থিত পারমাণবিক শক্তি কেন্দ্রটির নাম কি। দক্ষিণ প্রান্তে অবস্থিত পারমাণবিক শক্তিটির নাম হচ্ছে তামিলনাড়ুর কুরানবুলা। বিকল্প শক্তি বা অল্টারনেটিভ এনার্জি কাকে বলা হয়। অল্টারনেটিভ এনার্জি যদি বলি, চিরাচরিত শক্তি যেমন কয়লা, খনিজ তেলের বিকল্প যে কোনো শক্তি, যেমন সৌরশক্তি, বাত শক্তি, এগুলোকে বলা হয় বিকল্প শক্তি। আমরা ধীরে ধীরে এখান থেকে কিন্তু এই দিকে আমরা শিফট হচ্ছি। ইওলিক এনার্জি কি। ইওলিক এনার্জি হচ্ছে একটা বাত শক্তি। বাত শক্তি অর্থাৎ বাত মানে হচ্ছে কিন্তু বাতাস বা বায়ু বা হাওয়া, এখান থেকে যে শক্তি তৈরি করা হয়। ভারতের কোন অংশ সৌরশক্তি আহরণের জন্য সবচেয়ে উপযুক্ত। ভারতের কোন অংশ সৌরশক্তি আহরণের জন্য উপযুক্ত। তো উত্তর পশ্চিম ভারত। উত্তর পশ্চিম ভারত, উত্তর পশ্চিম ভারত অর্থাৎ কোন ভারতের কথা বলা হচ্ছে। উত্তর পশ্চিম ভারত অর্থাৎ এই যে অংশটা রয়েছে এই ভারতের কিন্তু কথা বলা হচ্ছে। জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ দাও। জীবাশ্ম জ্বালানির দুটি উদাহরণ হচ্ছে কয়লা, খনিজ তেল। এরা তো মাটির নিচে পাহাড়ের মধ্যে জমে থাকে, এখান থেকে এদেরকে বের করতে হয়। তো এগুলোই হচ্ছে আমাদের জীবাশ্ম জ্বালানি। দূষণমুক্ত দুটি শক্তির উদাহরণ দিতে বলেছে এখানে। তো দূষণমুক্ত দুটি শক্তি যেগুলো থেকে আমাদের পরিবেশের সাথে কোনো ক্ষয়ক্ষতি হয় না, সেগুলো এরকম দুটো কী হবে, সৌরশক্তি হবে, জোয়ার ভাটা শক্তি হবে, বাত শক্তি হবে, বায়ু শক্তি হবে। এইগুলো হচ্ছে আমাদের দূষণমুক্ত শক্তি। পশ্চিমবঙ্গের দুটি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। তো পশ্চিমবঙ্গের দুটি কয়লা ভিত্তিক হচ্ছে, একটা হচ্ছে ব্যান্ডেল, একটা হচ্ছে সাঁওতালদিঘি। পশ্চিমবঙ্গের দুটি ডিজেল চালিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। একটা হচ্ছে কালিম্পং, একটা হচ্ছে বালুরঘাট। পশ্চিমবঙ্গের দুটি গ্যাস টারবাইন চালিত বিদ্যুৎ কেন্দ্রের নাম, একটা হচ্ছে মেজিয়া, একটা হচ্ছে বজবজ। এগুলো কিন্তু পশ্চিমবঙ্গ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেহেতু গ্রুপ সিডির পরীক্ষা রয়েছে, পশ্চিমবঙ্গ থেকে কিন্তু প্রচুর পরিমাণে প্রশ্ন হবে। পশ্চিমবঙ্গের 4টি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম বলো। পশ্চিমবঙ্গের 4টি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম, জল থেকে যেখানে বিদ্যুৎ উৎপাদিত হয়। তো এখানে রয়েছে জলঢাকা রয়েছে, ম্যাসেঞ্জার বাঁধ রয়েছে, পুরুলিয়া রয়েছে, রামমাম বাঁধ রয়েছে। এরপরে হচ্ছে আমাদের ফারাক্কাতেও কিন্তু জলবিদ্যুৎ তৈরি হয়। ভারতের দুটি কয়লা ক্ষেত্রের উদাহরণ দাও। ভারতের দুটি কয়লা ক্ষেত্রের উদাহরণ দাও, একটা হচ্ছে আমাদের রানীগঞ্জ, একটা হচ্ছে ঝাড়খণ্ডের ঝরিয়া। এইগুলো, ঝাড়খণ্ডের ঝরিয়া হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা ক্ষেত্র, এখান থেকে প্রচুর পরিমাণে কয়লা উত্তোলন করা হয়। আর এটি হচ্ছে পশ্চিমবঙ্গের মধ্যে বৃহত্তম রানীগঞ্জ। ভারতের কোথায় মহীসোপান অঞ্চল থেকে খনিজ তেল আহরণ করা হয়। বোম্বে হাই থেকে, ভারতের বোম্বে হাই থেকে মহীসোপান কিন্তু খনিজ তেল উত্তোলন করা হয়। উত্তর পূর্ব ভারতের দুটি তৈলক্ষেত্রের উদাহরণ দাও। উত্তর পূর্ব ভারতের দুটি তৈলক্ষেত্র হচ্ছে একটা ডিগবই, যেটা আসামে রয়েছে, এবং নাহারকাটিয়া। পশ্চিম ভারতের দুটি তৈলক্ষেত্র হচ্ছে একটা আঙ্কলেশ্বর আর একটা হচ্ছে কালোল। পূর্ব ভারতের দুটি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম লেখো। পূর্ব ভারতের দুটি জলবিদ্যুৎ কেন্দ্র, একটা মাইথন বাঁধ আর একটা হচ্ছে হীরাকুদ বাঁধ। মাইথন বাঁধ এবং হীরাকুদ বাঁধ হচ্ছে মহানদী, এবং মাইথন বাঁধ হচ্ছে আমাদের দামোদর নদী। ভারতের পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি কেন্দ্রের উদাহরণ দাও। ভারতের পারমাণবিক শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটা কেন্দ্র হচ্ছে তারাপুর কেন্দ্র এবং রানা প্রতাপ সাগর কেন্দ্র। 27 নম্বর প্রশ্ন, দুটি প্রচলিত শক্তি উৎসের নাম লেখো। দুটি প্রচলিত শক্তির উৎস যেগুলো কিন্তু আমরা সাধারণভাবে ব্যবহার করে থাকি, যেমন কয়লা আমরা ব্যবহার করে থাকি, ডিজেল ব্যবহার করে থাকি, পেট্রোলিয়াম, খনিজ তেল, এইগুলো কিন্তু আমরা ব্যবহার করে থাকি। 28 নম্বর প্রশ্ন, ভারত সরকার দেশের তাপবিদ্যুৎ প্রকল্পগুলির পরিচালনার জন্য কোন প্রতিষ্ঠান গড়ে তুলেছে। তো এনটিপিসি গড়ে তুলেছে, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড কিন্তু গড়ে তুলেছে। প্রকৃতিতে কী কী ধরনের কয়লা পাওয়া যায়। 4 ধরনের কয়লা পাওয়া যায়, অ্যানথ্রাসাইট কয়লা, বিটুমিনাস কয়লা, লিগনাইট কয়লা ও পিট কয়লা। অ্যানথ্রাসাইট কয়লা হচ্ছে প্রচুর পরিমাণে এখানে কার্বনের উপস্থিতি থাকে। সবথেকে উন্নত বা উৎকৃষ্ট মানের কয়লা হচ্ছে অ্যানথ্রাসাইট কয়লা, এটা কিন্তু ভারতে পাওয়া যায় না। বিটুমিনাস কয়লা যেটা রয়েছে, এই বিটুমিনাস কয়লা কিন্তু আমরা ভারতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায়, বিটুমিনাস কয়লা। লিগনাইট ও পিট কয়লা, এগুলোতে কার্বনের পরিমাণ অত্যন্ত কম থাকে, এগুলো হচ্ছে উৎকৃষ্ট নয়, এগুলো ব্যবহারের অনুপযোগ্য।
নেক্সট প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন হচ্ছে পারমাণবিক শক্তির উৎপাদনের পদ্ধতির নাম কি? পারমাণবিক শক্তি যে উৎপাদন করা হয় এখানে হচ্ছে নিউক্লিয়াস বিভাজন বা পরমাণু বিভাজন প্রক্রিয়াতে কিন্তু পারমাণবিক শক্তি উৎপাদিত হয়। তো পরিবেশ বিষয় থেকে আজকে ছিল 30টি প্রশ্ন। প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ ইভিএস এর জন্য, এনভায়রনমেন্ট স্টাডি। তো প্রশ্নগুলো কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। ভিডিওটি দেখার জন্য এতক্ষণ সকলকে অসংখ্য ধন্যবাদ।